তোমার থিয়েটার জীবন কোথা থেকে শুরু? না না, আমার থিয়েটারের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এই সব সময়। আচ্ছা, থিয়েটারে হঠাৎ করেই আসা। আমি যেখানে চাকরি করতাম সেখানে আমাকে না তুমি হঠাৎ, কোথায় চাকরি করতে, নাম নিয়ে বলো সেইগুলো। হ্যাঁ, হ্যাঁ, আমি কারণ হ্যাঁ, সেই মানে অফিসটার কাছে আমি তো খুব কৃতজ্ঞ। হ্যাঁ, তার নাম হচ্ছে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই। হুম, কেউ হয়তো গালাগাল করবে বা প্রচুর বিল পাঠায়, হুম, কিন্তু সেটা তো বড় কথা নয়। হুম, এখন তো সবাই বিল পাঠায়। তো সেখানে আমার খেলাধুলা ভালো লাগতো। একদিন অফিস ছুটির পরে টেবিল টেনিস খেলছি চুটিয়ে ঘেমে ঘুমে। হুম, সেই সময় আমাকে আমার যিনি কালচারাল সেক্রেটারি তিনি এসে বলেন, শোন, একটা নাটকে একটা চরিত্র সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তুই করে দিবি? হুম, আমি করবো। মানে এই ব্যাপারটার গুরুত্ব বোঝবার মতো ক্ষমতা আমার নেই। আচ্ছা, তো আমি রাজি হয়ে গেলাম, বলে, তুই শুধু একটু মুখস্থ করলে আমি ঠিক ও মুখস্থ হয়ে যাবে। বয়স অল্প। কত বয়স তখন তোমার? কত হবে, 22 বছর। আচ্ছা, তারপরে যখন মঞ্চে উঠলাম, হুম, আমার মঞ্চ সম্পর্কে তো কোনো ধারণাই ছিল না। এই মঞ্চে যখন উঠলাম আমার চোখের সামনে ওই অত আলো, অত মানুষ, পর্দাটা যেই খুললো, তারপরে আমি যতক্ষণ ছিলাম মঞ্চে হুম, সেই মুহূর্তগুলো আমার কিছু মনে নেই। আচ্ছা, আমি কি কি বলেছি না বলেছি কিচ্ছু মনে নেই। একটা সময় দেখলাম আমার সহ অভিনেতা আমাকে এরকম ধরে নিয়ে বেরিয়ে চলে এলো। এবং আমি পরে তাদের কাছেই শুনলাম যে না, আমি খুব ভালো অভিনয় করেছিলাম। আমি ভালো মন্দ আমি তো বুঝিনি কি বলেছি হুম, কি করেছি। যন্ত্রের মতো আমি ওখানে দিয়েছিলাম। বাট তখন আমি জানতাম না হুম, যে দিস ওয়াজ ডেস্টিনাইজড, যে আমাকে পেশাদারি অভিনেতা হতে হবে। হুম, তাই হয়ে গেলাম আলটিমেটলি। ভালোবেসে ফেললাম অভিনয়টাকে। অবশ্য অভিনয়কে ভালোবাসার পেছনে আরও একটা কারণ আছে। আমি উত্তর কলকাতায় যেখানে থাকতাম, হুম, তুমি নিশ্চয়ই জানো যে ব্রডওয়ে থিয়েটারের মতন উত্তর কলকাতাও প্রচুর থিয়েটার হল হুম, সেখানে। হুম, এবং সেখানে রঙ্গনা থিয়েটার ভাড়া নিয়ে হুম, বৃহস্পতি শনি রবি অভিনয় করছে তখন নান্দিকার। হুম, এই নান্দিকারের নাটক দেখতে গিয়ে আমার চোখ খুলে গেল। হুম, নাটক করি না, কিন্তু দেখছি তো মঞ্চে যে জিনিস হচ্ছে, অজিতেশ বন্দ্যোপাধ্যায় যে জিনিস করছেন, হুম, রুদ্রপ্রসাদ বাবু যে জিনিস করছেন, তখন তো ছিলেন বেঁচে, কেয়া চক্রবর্তী। হুম, এই যে মানে চোখ ফেরাতে পারছি না। 1 টাকার টিকিট, একদম লাস্ট রো, মানে পেছনে, হুম, সে 1 টাকার টিকিট কেটে সেখানে বসে নাটকগুলো দেখতাম। এবং সব নাটক, কোনো নাটক মিস করতাম। আমি কিন্তু পেশাদারি নাটক খুব বেশি দেখিনি, হুম, কিন্তু ওই নান্দিকারের দৌলতে এই গ্রুপ থিয়েটারের নাটক দেখা শুরু হলো। এবং কোথা থেকে যে কোন জিনিস মানুষকে প্রভাবিত করে হুম। এটা কেউ বলতে পারে না। সব আবার অপশনগুলি খোলা রাখতে হবে হ্যাঁ, এইটা জীবনে। হচ্ছে ঠিক তাই। ওইটা করতে করতে ভাবলাম যে আহা, এরকম যদি করা যেত। এই হুম, কিন্তু আমার মানে এগুলো করতে গেলে যে চ্যানেলাইজড হতে হয়, হুম, একটা গাইডেন্স দরকার হয়। এবং সেই গাইডেন্সের মধ্যে থাকলে অনেক তাড়াতাড়ি অনেক বড়, অনেক ভালো জিনিস করে ফেলা যায়। সেই সুযোগটা আমি পাইনি, বা সেই ভাবনাটাও আমাদের ছিল না। হুম, নাটক করতে হবে, নাটক কর, নাটক করছি। করতে করতে এখন বুঝি যে ওই একটা গুরু থাকার খুব দরকার। হুম। এখন বুঝছি যে একটা মানে নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থাকার দরকার। সেটা তখন ছিল না, কিন্তু ভালো লাগাটা ছিল নাটক করার জন্যে। অন্য কোনো আজে বাজে বিষয়ের মধ্যে নিজেকে সম্পৃক্ত না করে ওই হুম, থিয়েটারের প্রতি সম্পৃক্ত করেছি এবং থিয়েটারই করেছি। হুম, অজিতেশ বাবুকে আমি কখনো আলাপ করিনি, হুম, কিন্তু একলব্যের মতন আমি ওনার শিষ্যত্ব গ্রহণ করেছিলাম। হুম, উনি যেদিন মারা যান পুজোর সময়, আমার মনে আছে, উনি তো আমাকে চেনেন না, আমিও মানে সামনাসামনি কথা বলি, থিয়েটার দেখেছি। আমি সেই পুজোর মধ্যে পুজোর আনন্দ বাদ দিয়ে আমি হুম, সেই হেঁটেছিলাম শেষ যাত্রায়। এই রমাপ্রসাদ বণিক টনিক সব ছিলেন তাতে। হুম। এই নাটক দেখা, ভালো লাগা, আর অ্যাক্সিডেন্টালি তোমার চাকরির সূত্রে তোমার কালচারাল সেক্রেটারির কথায় তুমি গিয়ে অ্যাক্টিং করলে। তারপরে কখন মনে হলো যে এইটা আমার ভালো লাগে, আমি এটা ভালোবেসে ফেলেছি, এইটা আমি করব? এই যে ভালো লাগা থেকে প্রফেশনাল অ্যাক্টর হয়ে ওঠা, এই প্রসেসটা মানে থিয়েটারে। না, এর মাঝখানে একটা ছোট্ট গ্যাপ আছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি যখন থিয়েটার করতে শুরু করলাম, হুম, সৌভাগ্যক্রমে আমি প্রথম থেকে পরিচালকের ভূমিকায় চলে গেলাম। আচ্ছা, তো আমি বেশ কিছু অফিস ক্লাব তখন প্রচুর হতো, ওই হুম, রিক্রিয়েশন ক্লাবের নাটক হতো খুব। এবং আমি কিছু রিক্রিয়েশন ক্লাবের
ডিরেক্টরিয়াল দায়িত্ব পেয়ে গেলাম, হুম সেটা একটা রোজগার শুরু হয়ে গেল, মানুষ মানতে শুরু করে দিল। হুম। এর একটা উপকারের দিক হচ্ছে যে আমাকে এগোতে সাহায্য করলো, এর একটা অপকারের দিকও আছে। আচ্ছা। সেটা হচ্ছে কি, আমি প্রপারলি ট্রেন্ড না হয়ে আমি ডিরেক্টর হয়ে গেলাম, প্রপারলি ট্রেন না হয়ে আমি অভিনেতা হয়ে গেলাম, এটা ঠিক না। হুম পরবর্তীকালে কাজ করতে 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 সেটা হুম এই আর কি। আমাকে তো কেউ বলতো না যে আই ওয়াজ দ্য ডিরেক্টর, আমাকে কেউ কিছু বলতো না। আর আমার নিজের অভিনয় আমি দেখতেও পেতাম না, হুম আমি অন্যের অভিনয়টা দেখতে পেতাম, সেটা দেখতে দেখতে আমার চোখ তৈরি হলো। হুম এই চোখ তৈরি হওয়ার পর থেকে আমি তাদেরকে গাইড করতে শুরু করলাম, বলতে শুরু করলাম যে তুমি এটা করো না, ওটা করো, এটা এভাবে করো, ওটা ওভাবে করো, এবং তারা তাদেরকে সুখ্যাতি পেতে শুরু করলো। হুম কিন্তু আমাকে তো বলার কেউ নেই, হুম না। তাহলে আমি কোথায় শিখবো? ওই তখন গুরুর দরকারটা অনুভব করলাম, হুম তো তখন অনেক দূর এগিয়ে এসেছি, কার কাছে আর নাড়া বাঁধবো? সেই সময় আমাকে হেল্প করলো টেলিভিশন। আচ্ছা। হঠাৎ একদিন ফোন পেলাম যিশু দাশগুপ্তর কাছ থেকে, যে আমার একটা সিরিয়ালে আপনাকে একটা ভালো রোল আমি দিতে চাই, আপনি করবেন? আমি ভয় পেলাম, না না আমি থিয়েটার করবো না। থিয়েটারে কী হবে? হুম বললো আমার এখানে সৌমিত্রবাবু অভিনয় করেন, আপনি চিন্তা করছেন কেন, থিয়েটার ঠিকই করবেন। এই সৌমিত্রবাবু অভিনয় করেন শুনে আমি একটু ভরসা পেলাম, আমি রাজি হয়ে গেলাম। উনি তখন আমাকে খুব ভালো করে আমার অভিনয় কতটুকু কি দেখেছেন জেনেছেন আমি জানি না। হুম আমি চলে গেলাম অভিনয় করতে। প্রথম দিন আমার মনে হচ্ছে আমি এত টেন্সড ছিলাম, হুম পাট্টু করছি একটা করে সিগারেট খাচ্ছি, পাট্টু করছি একটা করে সিগারেট খাচ্ছি, ওই টেনশনটা কাটাবার জন্য বসে আছি। হঠাৎ শুনলাম যে আমি যে ডায়লগগুলো বলে এলাম সেটা যেন আবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাই তো হচ্ছে, কারণ মনিটরের সামনে ডিরেক্টর বসে শটটা চেক করছেন, হুম ওটা আমারই সিনটা। আমি গেলাম, এই তো তখন আমি কি, এটা আমি কি করি, আমি তো এটা করতে চাই না, আমি এরকম করে করি। এই আমার শেখা শুরু হলো, আমি আচ্ছা। দেখতে পেলাম নিজেকে, হুম যে আমার অভিনয়টা আমি দেখতে পাচ্ছি। তখনই আমি নিজেকে সংশোধন করতে শুরু করলাম। এটা ওয়ার্ক করেছে, ভালো ওয়ার্ক করেছে। মানে সরাসরি প্রত্যক্ষ গুরুকে পাইনি, কিন্তু নিজেকেই নিজের গুরু বানিয়ে, মানে নিজের চোখটাকে গুরু বানিয়ে ওইটা যে দেখা শুরু হলো, সেটাই খুব হেল্প করলো। যে টেলিভিশনের কাজটা সেটা কত সাল? সেটা 1997 সালের জানুয়ারি মাস, হুম শীতকাল। তারপরে এই যে মেগা সিরিয়ালটা শুরু করলে বা ডেইলি সোপটা শুরু করলে, তারপরে কন্টিনিউয়াস কাজ। কন্টিনিউয়াসলি কাজ করেছি, এবং হ্যাঁ। তারপরে কিছুদিন কাজ করবার পরে বুঝলাম হুম যে তখন প্যারালালি আমি চাকরি করছি, হুম থিয়েটার করছি, অফিস ক্লাব করছি, টেলিভিশন করছি। পরে বুঝলাম যে চাকরিটা করা যাবে না, হুম সব একসঙ্গে হবে না। হুম তখন বউকে এসে বললাম যে কত টাকা পেলে তোমার চলে যাবে বলো হুম সংসার, একটা অ্যামাউন্ট বললো। বললাম না এই টাকাটা তখন তো ছেলেও পড়ে, হুম বললাম না না এই টাকাটা রোজগার করতে পারবো মনে হয়, চলো। হুম বলে আমি চাকরিটা ছেড়ে দিলাম। হুম কিন্তু প্রথম মাসের 1 তারিখে এত দুশ্চিন্তা বেড়ে গেল, কারণ হুম চাকরি যখন করতাম 1 তারিখে মাইনে পেতাম। হুম আমাদের যারা চাকরিজীবী মানুষ তাদের প্রত্যেকেরই সমস্ত মানে ভাবনা চিন্তা থাকে ওই 1 তারিখকে কেন্দ্র করে, কাকে হুম কি দেবো, কাকে কি কিনবো না করবো, এভরিথিং। এখানে তো 1 তারিখ বলে কিছু নেই, হুম এটা কবে পাবো তার ঠিক নেই। পাবো, কিন্তু তখন খুব পাওয়াতেও নিশ্চয়তা ছিল, যে কিন্তু কবে পাবো তার কোনো নিশ্চয়তা নেই। সেটা করতে করতে এখন অভ্যেস হয়ে গেছে, এখন আমরা এটাই ইউজ টু। হুম